আসসালামু আলাইকুম। বায়েজিদের বাংলা পাঠশালায় সবাইকে স্বাগত জানাই। শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে সমাস পড়েছিলাম এবং সমাসে দ্বন্দ্ব এবং দ্বিগু সমাস সম্পর্কে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা তৎপুরুষ সমাস সম্পর্কে জানব। তৎপুরুষ সমাসের সংজ্ঞায় আমরা জানব যে তৎপুরুষ সমাসে পূর্বপদে বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় এবং সেটিকে আমরা তৎপুরুষ সমাস বলছি। এই যে বলছি বিভক্তি লোপ পায়, বিভক্তি আসলে কয় প্রকার? বিভক্তি প্রধানত হচ্ছে দুই প্রকার। একটিকে আমরা বলছি শব্দ বা নাম বিভক্তি এবং অন্যটিকে আমরা বলছি ক্রিয়া বিভক্তি। এবং পূর্বপদে যে বিভক্তি আছে সেই বিভক্তি যখন লোপ পাচ্ছে তখনই তাকে আমরা বলছি তৎপুরুষ সমাস। মনে রাখতে হবে যে বিভক্তি লোপ পাবে তার নাম অনুযায়ী আমরা সেই তৎপুরুষ সমাসের নামকরণ করব। যদি দ্বিতীয় বিভক্তি লোপ পায় তখন আমরা বলছি দ্বিতীয় তৎপুরুষ। যদি পঞ্চমী লোপ পায় তাহলে বলবো পঞ্চমী তৎপুরুষ। যদি কোনো বিভক্তি লোপ না পায় তখন আমরা সেটাকে বলি অলোপ তৎপুরুষ। তো আমরা এক এক করে শুরু করছি। পূর্বপদের বিভক্তি লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। এই হচ্ছে তৎপুরুষ সমাসের সংজ্ঞা। তো দ্বিতীয় তৎপুরুষের ক্ষেত্রে আমরা দেখছি যে পূর্বপদের দ্বিতীয় বিভক্তি যেমন কে রে, এই কে রে ছাড়াও ব্যাপিয়া যদি হয় তখন সেটা দ্বারাও দ্বিতীয় তৎপুরুষ বোঝায়। যেমন কে রে ইত্যাদি লোপে যে সমাস হয় তাকে দ্বিতীয় তৎপুরুষ বলে। যেমন দেশ ত্যাগ, দেশ ত্যাগ যখন বলি ব্যাসবাক্য হচ্ছে দেশকে ত্যাগ, দেশকে ত্যাগ হয়ে গেল দেশ ত্যাগ, লোপ পেয়েছে দ্বিতীয় বিভক্তির চিহ্ন, সেই জন্য এটাকে বলছি আমরা দ্বিতীয় তৎপুরুষ। আবার যদি বলি মাছ ধরা, ব্যাসবাক্য কি হবে? ব্যাসবাক্য হবে মাছকে ধরা, মাছকে ধরা হয়ে গেল মাছ ধরা, লোপ পেয়েছে দ্বিতীয় বিভক্তির চিহ্ন কে, সুতরাং দ্বিতীয় তৎপুরুষ। ছেলে ভুলানো, ব্যাসবাক্য কি হবে? ছেলেকে ভুলানো, ছেলেকে ভুলানো, তাহলে ছেলেকে ভুলানো হয়ে গেল ছেলে ভুলানো, লোপ পেয়েছে দ্বিতীয় বিভক্তির চিহ্ন, সুতরাং তৃতীয় তৎপুরুষ। ব্যক্তিগত, ব্যক্তিকে গত, সব ব্যক্তিগত হয়ে গেল, কারোর সাথে আমরা আলাদাভাবে কোনো কথা বললাম, সেই কথাই হচ্ছে কি ব্যক্তিগত কথা। তাহলে ব্যক্তিকে গত, ব্যাসবাক্য হচ্ছে ব্যক্তিকে গত, তাহলে ব্যক্তিকে গত ব্যক্তিগত, লোপ পেয়েছে দ্বিতীয় বিভক্তির চিহ্ন, সুতরাং দ্বিতীয় তৎপুরুষ। আবার আরেকটা বিষয় ছিল ব্যাপিয়া, ব্যাপিয়া থাকলেও আমরা সেটা দ্বিতীয় বিভক্তি বলেই গণ্য করব। যেমন চিরসুখী, ব্যাসবাক্য হচ্ছে চিরকাল ব্যাপিয়া সুখী, তার মানে ব্যাপিয়া থাকা মানে হচ্ছে দ্বিতীয় বিভক্তি বোঝায়। যদি চিরসুখী না থেকে থাকতো ক্ষণস্থায়ী, তাহলে আমরা বলতাম ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী, তখন বলতাম ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী। তাহলে ব্যাপিয়া থাকা মানে দ্বিতীয় বিভক্তি বোঝায়। আর কে কিংবা রে সাধারণভাবে যদি বোঝায়, কাউকে যদি দান করা না বোঝায়, নিঃস্বার্থভাবে কাউকে কোনো কিছু না দেয়া যদি বোঝায়, তখন সেটা দ্বারা অবশ্যই দ্বিতীয় বিভক্তি বোঝায়। এবার আমরা আরো একটু সামনে যাই। তৃতীয় তৎপুরুষ, পূর্বপদে তৃতীয় বিভক্তি, যেমন তৃতীয় বিভক্তির চিহ্ন হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি লোপে যে সমাস হয় তাকে তৃতীয় তৎপুরুষ সমাস বলে। যেমন মন গড়া, মন দিয়ে গড়া, তৃতীয় তৎপুরুষ। শ্রম লব্ধ, ব্যাসবাক্য হবে কি শ্রম দ্বারা লব্ধ, শ্রম দ্বারা লব্ধ, একই রকম তৃতীয় তৎপুরুষ। মধু মাখা, মধু দিয়ে মাখা। হীরক খচিত, হীরক দ্বারা খচিত। ঢেকি ছাটা, ঢেকি দ্বারা ছাটা বা ঢেকি দিয়ে ছাটা, ঠিক আছে? তো সবগুলোই হচ্ছে একই রকম। এবার যদি আমরা চতুর্থী তৎপুরুষে দেখি যে পূর্বপদের চতুর্থী বিভক্তি, যেমন কে রে, দ্বিতীয় বিভক্তিরও চিহ্ন কিন্তু কে রে ছিল, চতুর্থীরও চিহ্ন হচ্ছে কে রে, কিন্তু এখানে একটু পার্থক্য আছে। পার্থক্যটি হচ্ছে এখানে নিঃস্বার্থভাবে কাউকে কিছু দেয়া বোঝাবে, অর্থাৎ অধিকার না রেখে কাউকে কিছু দেওয়া বোঝাবে। যেমন দেবতার উদ্দেশ্যে যদি আমরা কিছু দেই, সেটা আমরা কি করি? চিরতরে দিয়ে দিই। যেমন দেব দত্ত, ব্যাসবাক্য হচ্ছে দেবকে দত্ত, অর্থাৎ দেবকে যদি কোনো কিছু দেই, দেবতাকে যদি কোনো কিছু দিই, সেটা আর ফিরিয়ে নিয়ে আসছি না, সুতরাং সেটা চিরতরে দিচ্ছে। এবং এই ক্ষেত্রে এই কে বিভক্তিকে আমরা বলছি চতুর্থী বিভক্তি। চতুর্থী বিভক্তি হচ্ছে, চতুর্থী বিভক্তিতে নিমিত্ত কিংবা জন্য, এটাও চতুর্থী বিভক্তিতে ব্যবহৃত হয়, সেটাও আমরা এখন দেখব। যেমন চতুর্থী বিভক্তিতে যদি উদাহরণগুলো দেখি, যেমন চোষ কাগজ, চোষের নিমিত্তে কাগজ, চোষ কাগজ। আরাম কে দ্বারা, ব্যাসবাক্য কি হবে? আরামের নিমিত্তে কে দ্বারা কিংবা আরামের জন্য কে দ্বারা, আরামের জন্য কে দ্বারা হয়ে গেল আরাম কে দ্বারা। নিমিত্ত কিংবা জন্য থাকা মানে চতুর্থী বিভক্তি, তার মানে চতুর্থী বিভক্তি লোপ পাচ্ছে, সুতরাং চতুর্থী তৎপুরুষ। আবার রান্নাঘর, ব্যাসবাক্য কি হবে? রান্নার নিমিত্তে ঘর বা রান্নার জন্য ঘর,
বসত বাড়ি লেখা আছে, বসতের নিমিত্তে বাড়ি বা বসতের জন্য বাড়ি, অর্থাৎ বাস করবার জন্য যে বাড়ি সেই বাড়ি হচ্ছে বসত বাড়ি, চতুর্থী তৎপুরুষ। কেন? কারণ নিমিত্ত কিংবা জন্য আছে। তাহলে নিমিত্ত কিংবা জন্য থাকা মানে হচ্ছে চতুর্থী বিভক্তি বোঝায়। তাহলে চতুর্থী বিভক্তির চিহ্ন লোপ পাচ্ছে, সুতরাং এটাকে আমরা বলবো চতুর্থী তৎপুরুষ। এবার যাচ্ছি তারপর পঞ্চমী তৎপুরুষে। পঞ্চমী তৎপুরুষ ঠিক একই রকম, পূর্বপদ থেকে পঞ্চমী বিভক্তির চিহ্ন লোপ পাবে এবং সেজন্যই তাকে আমরা বলবো পঞ্চমী তৎপুরুষ। যেমন এখানে আছে বিলাত ফেরত, ব্যাসবাক্য হচ্ছে বিলাত হতে ফেরত। আমরা জানি হতে থেকে চেয়ে এগুলো পঞ্চমী বিভক্তির চিহ্ন, লোপ পাচ্ছে, সুতরাং পঞ্চমী তৎপুরুষ। স্কুল পালানো, ব্যাসবাক্য কি হবে? স্কুল থেকে পালানো, হতে থেকে চেয়ে পঞ্চমী বিভক্তির চিহ্ন লোপ পাচ্ছে, তার মানে পঞ্চমী তৎপুরুষ। জেল খালাস, জেল থেকে খালাস। ঋণ মুক্ত, ঋণ থেকে মুক্ত। লোক ভয়, লোক হতে ভয়। তার মানে এই হতে থেকে চেয়ে এই বিভক্তিগুলো যখনই লোপ পাচ্ছে, অর্থাৎ পঞ্চমী বিভক্তি যখনই লোপ পাচ্ছে, তখনই তাকে বলবো আমরা পঞ্চমী তৎপুরুষ সমাস। এবার যাচ্ছি ষষ্ঠী তৎপুরুষে। পূর্বপদের ষষ্ঠী বিভক্তি যেমন র, এর ইত্যাদি লোপে যে সমাস হয় তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। যেমন চা বাগান, ব্যাসবাক্য হচ্ছে চায়ের বাগান। পাট ক্ষেত, ব্যাসবাক্য হচ্ছে পাটের ক্ষেত। তাহলে পাটের ক্ষেত, পাঠ যোগ এর হয়ে গেল পাটের, র বা এর যুক্ত হয়েছে, সুতরাং র বা এর যখন লোপ পেয়েছে পাট খেতে, তার মানে এখানে হচ্ছে ষষ্ঠী বিভক্তির চিহ্ন লোপ পেয়েছে, সেজন্য এটাকে বলছি আমরা ষষ্ঠী তৎপুরুষ। আবার মামা বাড়ি, ব্যাসবাক্য কি হবে? মামার বাড়ি। মামা যোগ র হয়ে গেল মামার, র বা এর ষষ্ঠী বিভক্তির চিহ্ন লোপ পাচ্ছে, তার মানে ষষ্ঠী তৎপুরুষ। রাজপথ, পথের রাজা, পথ যোগ এর হয়ে গেল পথের। বিড়াল ছানা, বিড়ালের ছানা। তাহলে র বা এর বিভক্তি যখন লোপ পাচ্ছে তখনই বলছি ষষ্ঠী বিভক্তির চিহ্ন লোপ পেয়েছে, সেজন্যই বলছি আমরা এটি হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ। এবার যাচ্ছে সপ্তমী তৎপুরুষে। পূর্বপদের সপ্তমী বিভক্তি, সপ্তমী বিভক্তির চিহ্ন হচ্ছে এ অ তে। সপ্তমী বিভক্তির চিহ্ন হচ্ছে এ অ তে। এই বিভক্তির চিহ্নগুলো যখন লোপ পাচ্ছে তখনই তাকে বলবো আমরা সপ্তমী তৎপুরুষ। যেমন ভোজন পটু হবে কি? ভোজনে পটু। গাছ পাকা হবে কি? গাছে পাকা। ভোজন যোগ এ হয়ে গেল ভোজনে, গাছ যোগ এ হয়ে গেল গাছে। তাহলে এ মানে হচ্ছে সপ্তমী বিভক্তি। বাক পটু, ব্যাসবাক্য কি হবে? ব্যাসবাক্য হবে বাকে পটু। ব্যাসবাক্য হবে বাকে পটু। বাক যোগ এ, যে কিনা কথায় পটু তাকে আমরা বাক পটু বলি। রাত কানা, রাতে কানা। দিবা নিদ্রা, দিবাই নিদ্রা। দিবাই নিদ্রা, দিবা যোগ অ, অন্তস্থ অ, সপ্তমী বিভক্তির চিহ্ন। বন ভোজন, বনে ভোজন। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের সপ্তমী বিভক্তি পর্যন্ত যে লোপ পেয়েছে সেইগুলোর উদাহরণ দিলাম আমরা। এখন আমরা দেখব নয় তৎপুরুষ, অলোপ তৎপুরুষ এবং উপপদ তৎপুরুষ। নয় তৎপুরুষের বিষয়টি হচ্ছে ব্যাসবাক্যের শুরুতে না বোধক অব্যয় যুক্ত হবে, না বাচক নয় অব্যয়, যেমন না, নেই, নয়, এগুলো পূর্বে ব্যবহৃত হয় এবং এগুলো পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয় তাকে নয় তৎপুরুষ সমাস বলা হয়। যেমন অভাব, নভাব, নয় তৎপুরুষ। অকাতর, নকাতর বা নয় কাতর, একই কথা, কোনো অসুবিধা নেই। অধোয়া, আধোয়া, ন ধোয়া। অনাদর, ন আদর। অসুর, ন সুর বা নয় সুর। ঠিক আছে, তাহলে তৎপুরুষ সমাসের নয় তৎপুরুষ সমাস আমরা দেখলাম যে না বোধক অব্যয় শুরুতে ব্যবহৃত হবে প্রত্যেকটি ক্ষেত্রে এবং তাকে আমরা বলছি নয় তৎপুরুষ। আর অলুপ তৎপুরুষ কখন হচ্ছে? অলুপ তৎপুরুষ হচ্ছে যে তৎপুরুষ সমাসে, যে তৎপুরুষ সমাসে পূর্বপদে দ্বিতীয়াদি বিভক্তি লোপ পায় না, অর্থাৎ পূর্বপদে বিভক্তি লোপ পায় না যখন, তখনই তাদেরকে আমরা বলছি অলুপ তৎপুরুষ। অর্থাৎ এই অলুপ তৎপুরুষে সমস্ত পদে আমাদের গায়ে পড়া এবং ব্যাসবাক্য হচ্ছে গায়ে পড়া। গায়ে যোগ এ হয়ে গেল গায়ে, ঠিক একই রকম গায়ে যোগ এ হয়ে গেল গায়ে, অর্থাৎ দুই জায়গাতেই আমাদের কি আছে? এ বিভক্তি আছে, বিভক্তি লোপ পাচ্ছে না। ঘিয়ে ভাজা, একই রকম এ, দুই জায়গাতে এ। কলের গান সমান কলের গান, এখানে কল যোগ এর হয়ে গেল কলের। র বা এর আমরা জানি ষষ্ঠী বিভক্তির চিহ্ন এবং কলের গানের ব্যাসবাক্যও কলের গান, অর্থাৎ এক্ষেত্রে কি বিভক্তি লোপ পাচ্ছে না। তাহলে যখন বিভক্তি লোপ পাচ্ছে না, অর্থাৎ সমস্ত পদে আমাদের যে বিভক্তি, ব্যাসবাক্যেও আমাদের সেই বিভক্তি, একই বিভক্তি, বিভক্তির কোনো লোপ হচ্ছে না, তখনই তাদেরকে বলবো আমরা অলুপ তৎপুরুষ। এবার সবশেষ সেটি হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস এবং উপপদ তৎপুরুষ সমাসের সাথে প্রত্যয়ের বা প্রকৃতীয় প্রত্যয়ের একটা সম্পর্ক আছে, যে যে পদের পূর্ববর্তী নয়, যে পদের পরবর্তী ক্রিয়ার মূলের সঙ্গে, যে পদের পরবর্তী ক্রিয়ার মূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে।
এখানে একটা উদাহরণ আছে, যে পদের অর্থাৎ জলে, এই জলে পদের পরবর্তী ক্রিয়ার মূল হচ্ছে চর। এই চরের সাথে কি যুক্ত হয়েছে? এ যুক্ত হয়েছে, এবং পরবর্তীতে যে শব্দ গঠিত হয়েছে বা কৃদন্ত শব্দ গঠিত হয়েছে বা কৃদন্ত পদ গঠিত হয়েছে তাকে আমরা বলছি চরে। এবং চর যোগ এ হয়ে গেল চরে। অর্থাৎ যে পদের, এই জলে পদের পরবর্তী ক্রিয়ার মূলের সঙ্গে কৃত প্রত্যয় যুক্ত হয় তাকে উপপদ বলে। অর্থাৎ উপপদ হচ্ছে আমাদের জলে। ঠিক একই রকম পকেট মারে যে, পকেট মার, পকেট হচ্ছে আমাদের এই পকেট পদের সাথে মারে, মার যোগ এ কৃদন্ত শব্দ বা কৃদন্ত পদ যুক্ত হচ্ছে। কেন? কারণ ক্রিয়া প্রকৃতির সাথে কৃত প্রত্যয় যুক্ত হয়েছে। তাহলে পকেট মারে যে হয়ে গেল পকেট মার। তাহলে মার যোগ এ হয়ে গেল মারে। এই মার হচ্ছে আমার ক্রিয়া প্রকৃতি এবং এ হচ্ছে আমার কৃত প্রত্যয়। আর মার যোগ এ মিলে কি হচ্ছে? কৃদন্ত শব্দ মারে। ঠিক আছে? তাহলে এই কথাটাই বলা হচ্ছে যে, যে পদের পরবর্তী ক্রিয়ার মূলের সঙ্গে কৃত প্রত্যয় যুক্ত হয় সেই পদকে উপপদ বলে। অর্থাৎ এই পকেট, মাছি, সত্য সবগুলোই হচ্ছে আমাদের উপপদ। তাহলে এই হচ্ছে আমাদের তৎপুরুষ সমাসের যাবতীয় সম্পূর্ণ আলোচনা। আজকের ক্লাস তাহলে এ পর্যন্ত থাকলো। বায়েজিদের বাংলা পাঠশালার সাথেই থেকো সবাই, ভালো থেকো। খোদা হাফেজ।